বিদেশি সেনার প্রবেশাধিকার থাকবে ইসরায়েলের হাতেই, বার্তা নেতানিয়াহুর। জিম্মিদের মরদেহ উদ্ধারে হামাসকে সহায়তা রেড ক্রসের। ট্রাম্প শি জিনপিং বৈঠকের আগে বাণিজ্য নিয়ে চীন যুক্তরাষ্ট্রের ঐক্যমত্য। বৃহস্পতিবার বুসানে বসবেন দুই নেতা, শুল্ক যুদ্ধ নিরসনই লক্ষ্য। বিনিয়োগের সুযোগ ও উন্নত প্রযুক্তির অন্বেষণে সৌদি আরবে শুরু FII সম্মেলন। পাকিস্তান যোগ দেয় ভারতের তীক্ষ্ণ নজর। স্বাগত গ্লোবাল টাইমে। আপনাদের সঙ্গে আমি আছি জান্নাতুল কলি, আর বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকবো। শিরোনাম দেখছিলেন শুরুতেই। যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলের বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের হামলায় নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি। এদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে তেল আবিবের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণ অঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকানো রয়েছে প্রায় 66,000 টন বিস্ফোরণহীন গোলা বারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে। অপহৃত জিম্মিদের মৃতদেহ উদ্ধারে অনুসন্ধান অভিযান বিস্তৃত করেছে হামাস। এদিকে ইসরায়েলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। এখন পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের 15টি লাশ ফেরত দিয়েছে হামাস, কিন্তু 5 দিন ধরে কোনো নতুন মরদেহ হস্তান্তর হয়নি। 48 ঘন্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরবর্তী ধাপে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে। যুদ্ধবিরতির মধ্যেও গাজার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। পাশাপাশি লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর 2 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজায় একটি বহুজাতিক শান্তিরক্ষী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। সেখানে অংশ নেবে আরব দেশগুলো। কাতারে এই নিয়ে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। ইতিমধ্যে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চন্দ্রা, নিউজ 24। অবশেষে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা নিরসনের সম্ভাবনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর বৈঠকের আগেই একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে দুই দেশ। এর ফলে চীনা পণ্যে মার্কিন শুল্ক আরোপ বন্ধ, বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ স্থগিত এবং মার্কিন সয়াবিন বিক্রির শুরুর মতো বিষয়গুলো চূড়ান্ত হতে পারে। বাণিজ্য উত্তেজনা কমাতে এক ধাপ এগুলো বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির দেশ চীন এবং যুক্তরাষ্ট্র। আসিয়ান সম্মেলনের ফাঁকে কুয়ালালামপুরে 2 দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছেন, যা দিচ্ছে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার ইঙ্গিত। মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট এই আলোচনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার আশা, এর ফলে নভেম্বর থেকে চীনা পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের 100% শুল্ক আরোপের হুমকি দূর হবে। চীনও তাদের বিরল খনিজ রপ্তানির উপর বিধিনিষেধ বাস্তবায়ন 1 বছরের জন্য স্থগিত করবে। চীনের সঙ্গে বৈঠকে শুল্ক বৃদ্ধির আশঙ্কা কেটে গেছে এবং তারা মার্কিন কৃষি পণ্য ও ফেন্টানাইল সংকট মোকাবেলায় সাহায্য করতে সম্মত হয়েছে। এই চুক্তির চূড়ান্ত রূপ দিতে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে এই দ্বিপক্ষীয় বৈঠক। নিবির আমিন, নিউজ 24। এশিয়া সফরের দ্বিতীয় ধাপে আজ জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে জাপানের সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরদিন দেশটির নয়া প্রধানমন্ত্রী সানায়ে
তাকাইচির সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। জাপানের পর তিনি যাবেন এশিয়া সফরের তৃতীয় গন্তব্য দক্ষিণ কোরিয়ায়, আর সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোই হবে এই সফরের মূল লক্ষ্য। এর আগে রোববার এশিয়ায় সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়ায় পৌঁছান ট্রাম্প। সেখানে আসিয়ান সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম সফর। সৌদি আরবের রিয়াদে আজ শুরু হচ্ছে নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII সম্মেলন। বিনিয়োগের সুযোগ এবং উন্নত প্রযুক্তি অন্বেষণে যোগ দিচ্ছে চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল। আর সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদির সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে জোর দিবেন বলে মনে করা হচ্ছে। এদিকে রিয়াদ ইসলামাবাদের সখ্যতায় তীক্ষ্ণ নজর রাখছে ভারত। মাসখানেক আগেই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এতে বলা হয়েছে, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনো একটি দেশ যদি অন্য কোনো দেশের আগ্রাসনের শিকার হয়, তাহলে তা দুই দেশের উপরে আঘাত হিসেবে দেখা হবে। এমন পরিস্থিতিতে এখন সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লক্ষ্য নবম FII বৈঠকে যোগদান। রিয়াদের এই সামিটে আরও আছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং রাশিয়া এবং যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, এই সফরে সৌদি নেতৃবৃন্দের সঙ্গে শাহবাজ শরীফ ইসলামাবাদ রিয়াদের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। তবে ভারতের বন্ধু খ্যাত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সখ্যতায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে নেই ভারত। তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি। ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে যোগ দিচ্ছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার পরিবর্তে আছে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আসমা তুলি, নিউজ 24। ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েনকে কেন্দ্র করে ক্যারিবীয় অঞ্চলের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার USS গ্রেভলি এখন প্রতিবেশী দেশ ত্রিনিদাদ এবং টোবাগোতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদক চোরাচালান দমনেই এই সামরিক উপস্থিতি। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীকেও ওই অঞ্চলে পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এটিকে মন গড়া যুদ্ধ বলে অভিযোগ করেছেন। আর এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়লেও এটিকে একটি নিয়মিত মহড়া বলে আশ্বস্ত করেছেন ত্রিনিদাদ সরকার। আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে দারুণ জয় পেয়েছে দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই দল LLA। আর এই জয়ের মধ্য দিয়ে মার্কিন সমর্থিত ডানপন্থী নেতার তার সংস্কার কর্মসূচিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো। এর মধ্যে সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে বিলেই। রোববার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট আসনের 1/3 এবং নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটি মোট আসনের অর্ধেকে ভোট হয়েছে। আর এই প্রতিদ্বন্দ্বী পক্ষ মধ্য বামপন্থী প্যারনিস্ট এবং মুভমেন্ট পেয়েছে 31.64% ভোট। জ্বালানি সংকটের জেরে পশ্চিম আফ্রিকার দেশ মালির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এক বার্তায় এই ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আমাদু সিন সাভানে। আর তিনি জানিয়েছেন, দেশটির সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় 27 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে 10 নভেম্বর থেকে ক্লাসে ফের ছাত্রছাত্রীরা যেতে পারবেন। আর সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে মালি সরকার। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচনের আগাম ভোট স্থানীয় সময় রোববার শুরু হয়েছে। প্রথম দিনে লাখো নিউ ইয়র্কবাসী ভোটদানে অংশগ্রহণ করেছেন। আর নির্বাচনে বোর্ডের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 80,000 ভোটার ভোট দিয়েছেন। আসন্ন নির্বাচনে ভোটারদের এই আগ্রহ শহরের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। এবারের নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। আর তিনি শহরের রাজনীতিতে পরিবর্তন আনতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনে ভোটারদের এই আগ্রহ শহরের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও সুসংহত করার আশাবাদ ব্যক্ত করেছে ইউনেস্কোর সাধারণ পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা বাংলাদেশি মিশনের সমন্বিত প্রচেষ্টা, মুসলিম দেশগুলোর সমর্থিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থান, একই সাথে সবকিছুর সমন্বয় এসেছে এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য। 1999 সালে ইউনেস্কোর স্বীকৃতিতে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাংলাদেশের এই উদ্যোগ আজ বিশ্বের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের একাধিক ঐতিহ্য স্থান পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। এর মধ্যে রয়েছে সুন্দরবন, বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী এবং পাহাড়পুরের প্রাচীন বৌদ্ধ বিহার। এগুলো কেবল স্থাপত্য নয়, বরং মানব সভ্যতার অমূল্য সম্পদ। অন্যদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, নকশি কাঁথা, রিক্সা শিল্প, পহেলা বৈশাখ উদযাপন এবং বাউল সঙ্গীত পেয়েছে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি, যা দেশের সংস্কৃতিকে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি। বাংলাদেশের পক্ষে এইরকম নেতৃস্থানীয় জায়গায় যে নেতৃত্ব প্রদান করা, 195টি দেশের নেতৃত্ব প্রদান করা ইউনেস্কোতে, সেটা আস্থার দিক থেকে, বাংলাদেশের প্রতি আস্থার দিক থেকে আরেকটি অর্জন, বহিঃপ্রকাশ। ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। রাষ্ট্রদূতের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা, বিদেশে বাংলাদেশ মিশনের সমন্বিত প্রচেষ্টা, মুসলিম দেশগুলোর সমর্থন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থান, এর সবকিছুর সমন্বয়ে এসেছে এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য। তিনি এই বিজয় উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের প্রতি। শিক্ষা, সংস্কৃতি, এ সমস্ত ক্ষেত্রেই আমরা যথেষ্ট অবদান রেখেছি এবং যা অত্যন্ত সমাদৃত এবং স্বীকৃত। সেই সমস্ত কারণে ইউনেস্কোতে আমাদের একটি শক্তিশালী অবস্থান রয়েছে বলে আমরা মনে করি। সংস্কৃতি, শিক্ষা ও মানবতার সেতু বন্ধনে বাংলাদেশ আজ ইউনেস্কোর এক উজ্জ্বল প্রতীক। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রে বসে এবার দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন জাপানের রঙিন সংস্কৃতি এবং তাদের অভিজ্ঞতা। আর সেজন্যই নিউ ইয়র্কের টোকিও ডেলিক নামের একটি ক্যাফেতে এবং বার খুলেছেন জাপানি শিল্পী সেবাস্তিয়ান মাসুদা। আর সেখানে মিলিত হয়েছে টোকিওর স্ট্রিট কালচার, সমসাময়িক শিল্প এবং নস্টালজিক জাপানিজ সব খাবার, যা প্রতিটি দর্শনার্থীকে নিয়ে যাবে টোকিওর প্রাণবন্ত রঙিন জগতে। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে একটি রঙিন কনভেয়র বেল্টযুক্ত ক্যাফে, যেখানে গ্লিটারিং গোলাপি ও নীল আলো ফুটছে। ভেতরে প্রবেশ করলেই চোখ ধাঁধানো অ্যানিমে চরিত্র, ক্যালিডোস্কোপিক প্যাটার্ন এবং উজ্জ্বল আর্টওয়ার্ক, যা স্বাগত জানাচ্ছে দর্শনার্থীদের। অনিগির, স্যান্ডউইচ, ওমুরিশ এবং ভাজা মুরগি কনভেয়র বেল্টে চলে যাচ্ছে। প্রতিটি পথ যেন দর্শককে টোকিওর রাস্তায় নিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জাপানি পপ এবং ট্রেডিশনাল সঙ্গীতের মিশ্রণ, যা পুরো ভ্যানু সৃজনশীল ও প্রাণবন্ত আবহ তৈরি করছে। পুরনো সুশি ডেলিক রেস্তোরাঁকে পুনর্নির্মাণ করে জাপানি শিল্পী সেবাস্তিয়ান মাসুদা তৈরি করেছেন টোকিও ডেলিক নামে একটি ক্যাফে ও বার। এখানে মিলিত হয়েছে টোকিওর স্ট্রিট কালচার, সমসাময়িক শিল্প ও জাপানি খাবার, যা প্রতিটি দর্শনার্থীকে নিয়ে যাবে টোকিওর প্রাণবন্ত রঙিন জগতে। মানুষ জাপানি সংস্কৃতিতে আগ্রহী, কিন্তু টোকিও অনেক দূরে। আমরা চাই তারা এখানে এসে সঙ্গীত, শিল্প, ফ্যাশন এবং অ্যানিমে অভিজ্ঞতা উপভোগ করুক। টোকিও ডিলেকের কারণেই নিউ ইয়র্কে বসে টোকিওর জাদু চোখে, কানে ও হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। অস্ট্রেলিয়ায় পশ্চিম উপকূলে অবস্থিত ক্রিসমাস দ্বীপে লক্ষ লক্ষ পরিযায়ী লাল কাঁকড়া সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও তারা তাদের বার্ষিক অভিবাসনের অংশ হিসেবে বনভূমি থেকে বেরিয়ে উপকূলের পথে রওনা দেয়। কাঁকড়া বেরিয়ে আসায় প্রকৃতির এই মনোমুগ্ধকর লাল যাত্রা প্রতি বছরই ক্রিসমাস দ্বীপকে রাঙিয়ে তোলে অনন্য এক সৌন্দর্যে।
10 কোটিরও বেশি লাল কাঁকড়ার এই প্রজাতি পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত ক্রিসমাস দ্বীপের জন্য অনন্য এবং অস্ট্রেলিয়ান আইন দ্বারা বিশেষভাবে সুরক্ষিত। দ্বীপ জুড়ে প্রায় 20 কোটি লাল কাঁকড়ার বসবাস। এদের মধ্যে প্রায় 10 কোটি কাঁকড়া তাদের প্রজননের জন্য উপকূলে যাত্রা করে। প্রতি বছর কয়েকদিন ব্যাপী এই অভিবাসনে কাঁকড়াগুলি সমুদ্রের দিকে যাত্রা করে সঙ্গমের জন্য। এরপর স্ত্রী কাঁকড়ারা ডিম পাড়ার উদ্দেশ্যে সমুদ্রের ধারে গর্তে আশ্রয় নেয় আর পুরুষ কাঁকড়ারা ফিরে যায় অভ্যন্তরীণ বনে। প্রতিটি স্ত্রী কাঁকড়ার প্রায় 1 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে, যা পরবর্তীতে সমুদ্রেই ফোটে। দ্বীপের মাত্র 1200 বাসিন্দা এই সময়ে কাঁকড়াদের রক্ষা ও চলাচলে সহায়তা করে। কেউ ব্যবহার করেন পাতা ব্লোয়ার, কেউ বা বাগানের রেক। দিনের মাঝামাঝি সময়ে যখন গরম এবং রোদ থাকে তারা কেবল ছায়া খুঁজতে থাকে। তারা একরকম দলবদ্ধভাবে বেরিয়ে আসে এবং মূলত ধীরে ধীরে প্রাকৃতিক দৃশ্য, রাস্তা, বাগানের মধ্যে দিয়ে উপকূলে চলে যায়। অনেকে হয়তো এগুলোকে উপদ্রব ভাবেন, কিন্তু আমাদের কাছে ওরা ওই দ্বীপের প্রাণ। প্রকৃতির এই মহোৎসব শুধু দ্বীপের সৌন্দর্যই বাড়ায় না, বরং মনে করিয়ে দেয় মানুষ ও প্রাণীকুলের সহাবস্থানের এক অনন্য উদাহরণ ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়ার এই যাত্রা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে। আরো খবর আর বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন www.news24bt.tv তে। ধন্যবাদ সবাইকে।